আজ আমরা এক অসাধারণ রূপকথার গল্প নিয়ে কথা বলবো, যেখানে আছে নিষ্ঠুরতা, ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আর ভাগ্যের এক অবিশ্বাস্য মোড়। গল্পের সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু এটাই, কি করে পরিত্যক্ত দুই বোন অন্ধকার জঙ্গল থেকে বেঁচে ফিরে একটা রাজ্যের শাসক হল। আর এই গল্পের শুরুটা কিন্তু কোনো রাজপ্রাসাদ থেকে হয়নি, হয়েছে একটা ভাঙা পরিবার থেকে। গল্পের শুরুতে আমরা দেখি কালাম শেখ নামের একজন কৃষককে, যিনি তার দুই মেয়ে মরিয়ম আর জয়নবকে খুব ভালোবাসতেন। তাদেরকেই তিনি আদর করে খুঁজতেন। কিন্তু তাদের এই সুখের দুনিয়াটা একেবারে বিষিয়ে গেল যখন তাদের জীবনে এলো সৎ মা আসমা বিবি। তার মুখে যেন সারাক্ষণ ঘৃণাই লেগে থাকত। আসলে আসমা বিবি শুধু যে মেয়ে দুটোর ওপর অত্যাচার করত তাই নয়, সে বরং আরও ভয়ঙ্কর একটা পরিকল্পনা করছিল, কিভাবে তাদের বাবাকেই তাদের বিরুদ্ধে দাঁড় করানো যায়। চলুন এই ষড়যন্ত্রটা একটু কাছ থেকে দেখি। দেখুন সে কিভাবে ধাপে ধাপে চালটা চালল। প্রথমে বলল মেয়েরা নাকি অলস, কোনো কাজ করে না। তারপর বলল তারা নাকি মুখে মুখে তর্ক করে, অবাধ্য হয়ে গেছে। আর সব শেষে এমন এক মারাত্মক মিথ্যা বলল যে তারা নাকি বাজার থেকে চুরি করা শুরু করেছে। ভাবুন তো, এই বিষাক্ত কথাগুলো দিনের পর দিন শুনে একজন বাবার মনে নিজের সন্তানদের জন্য ভালোবাসা আর বিশ্বাস কিভাবে একটু একটু করে শেষ হয়ে গেল। আর ঠিক তাই হল। এইসব মিথ্যা কথা বিশ্বাস করে বাবার মনটা একেবারে পাথর হয়ে গেল। আর এর পরেই তিনি এমন একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন যা কেউ ভাবতেও পারেনি। তিনি মেয়েদের বললেন, চল তোদের ছোট খালার বাড়ি থেকে বেরিয়ে আসি। কি সুন্দর একটা কথা, তাই না? কিন্তু এটা ছিল একটা ভয়ঙ্কর মিথ্যা। এই কথাটা শুনে মেয়েদের মনে যে আশা জেগেছিল, সেটা আসলে ছিল এক ফাঁদ। তারা হাঁটতে শুরু করল, কিন্তু রাস্তাটা যখন এক অচেনা ঘন জঙ্গলের দিকে যেতে লাগল, বড় বোন মরিয়মের মনে খাটকা লাগল। সে বাবাকে জিজ্ঞেসও করল, আব্বা, আমরা ঠিক কোথায় যাচ্ছি? কিন্তু বাবা কোনো উত্তর না দিয়ে বিষয়টা এড়িয়ে গেলেন। মানে বুঝতেই পারছেন, এটা হঠাৎ করে নেওয়া কোনো সিদ্ধান্ত ছিল না। এটা ছিল একটা সাজানো নাটক। তিনি মেয়েদের বললেন ফল কুড়াতে, যতক্ষণ না তিনি তাদের নাম ধরে ডাকেন। তারপর দেখুন কি করলেন, একটা লাঠির ওপর নিজের পাগড়িটা রেখে দিলেন, যেন মনে হয় কেউ দাঁড়িয়ে আছে। আর কলা দিয়ে একটা বানরকে এমনভাবে ডাকলেন যাতে বানরের ডাকে মেয়েদের মনে হয় বাবাই ডাকছে। এই সব কিছুর উদ্দেশ্য একটাই ছিল, সময় নষ্ট করা আর সেই সুযোগে পালিয়ে যাওয়া। একসময় বানরের ডাক থেমে গেল। জঙ্গলে অন্ধকারও নেমে এলো। মেয়েরা যখন ফিরে এলো, দেখল সেখানে বাবা নেই। পড়ে আছে শুধু তার পাগড়িটা। ভাবুন তো সেই মুহূর্তটার কথা। বাবার এই বিশ্বাসঘাতকতা তাদের জীবনটাকেই যেন ওলটপালট করে দিল। তো এই ভয়ঙ্কর জঙ্গলে একদম একা আর অসহায় হয়ে পড়ল দুই বোন। এখন বেঁচে থাকার জন্য তাদের একমাত্র ভরসা ছিল নিজেদের সাহস। চলুন দেখি এরপর তাদের জীবনে কি ঘটল। এই সময়েই বড় বোন মরিয়ম ছোট বোনকে বলল, কোনো রাজপুত্র কিন্তু ঘোড়ায় চড়ে আমাদের বাঁচাতে আসবে না, আমাদেরকেই নিজেদের পথ খুঁজে বের করতে হবে। এই একটা কথাই যেন তাদের ঘুরে দাঁড়ানোর মন্ত্র হয়ে গেল। তারা আর শিকার নয়, এখন তারা যোদ্ধা। এরপর কেটে গেল অনেকগুলো বছর। জঙ্গলের মধ্যে একটা ভাঙা কুঁড়ে ঘর খুঁজে নিয়ে তারা ওখানেই থাকতে শুরু করল। বনের ফলমূল বাজারে বিক্রি করে তাদের দিন চলত। এই কষ্টের দিনগুলো তাদের দুই বোনের বাঁধনটাকে আরও মজবুত করে তুলেছিল। ধীরে ধীরে তারা স্বাবলম্বী, শান্ত আর সুন্দর দুই তরুণী হয়ে উঠল। কিন্তু ভাগ্য তাদের জন্য অন্য কিছু লিখে রেখেছিল। একদিন সেই রাজ্যের রাজা তার দলবল নিয়ে শিকার করতে এসে জঙ্গলে পথ হারিয়ে ফেললেন। আর এখান থেকেই গল্পটা একটা নতুন মোড় নিল। রাজার জন্য শিকার করা খরগোশ রান্না করতে হবে, তাই উজির আগুনের খুঁজে ঘুরতে ঘুরতে ওই দুই বোনের কুঁড়েঘরের সামনে এসে পৌঁছাল। আর সেখানে মরিয়মকে দেখে সে এতটাই মুগ্ধ হয়ে গেল যে তার হাতের খরগোশ পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু তার হুঁশই ছিল না। উজির যখন রাজার কাছে খালি হাতে ফিরে গেল, রাজা তো রেগে আগুন। কিন্তু উজির বলল, হুজুর, আপনি যদি তাকে দেখেন তাহলে শুধু খরগোশ কেন, সব কিছুই ভুলে যাবেন। এ কথা শুনে রাজার কৌতূহল হল। তিনি নিজে গেলেন সে কুঁড়ে ঘরে, আর মরিয়মকে দেখে তিনিও মুগ্ধ হয়ে গেলেন। তো
রাজা মরিয়ামকে বিয়ের প্রস্তাব দিলেন। মরিয়ামের জীবনটা যেন এক মুহূর্তে বদলে গেল। কিন্তু এই রাজকীয় আয়োজনের মাঝেও সে তার ছোট বোন জয়নবকে এক মুহূর্তের জন্য ভোলেনি। সে যখন পালকিতে করে রাজপ্রাসাদে যাচ্ছিল তখন খুব বুদ্ধি করে পুরো রাস্তা ধরে সর্ষের দানা ফেলতে ফেলতে গেল। কেন? যাতে তার বোন সেই পথটা খুঁজে নিতে পারে। এটা ছিল বোনের জন্য বোনের তৈরি করা এক জীবন্ত মানচিত্র। কয়েকদিন পর জয়নাব যখন কুঁড়ে ঘরে ফিরে এসে দেখল দিদি নেই, তার তো মাথায় আকাশ ভেঙে পড়ল। কিন্তু তখনই তার চোখে পড়ল সর্ষের অঙ্কুরগুলোর একটা লম্বা সারি। সেই চারাগাছগুলো অনুসরণ করে সে সোজা পৌঁছে গেল রাজপ্রাসাদের দরজায়। আর সেখানেই তার দিদি, যে এখন রানী, তার সাথে দেখা হল। সে এক আবেগঘন মুহূর্ত ছিল। অন্যদিকে এতগুলো বছরে তাদের বাবা আর সৎমায়ের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। সব হারিয়ে তারা ভিক্ষা করতে বাধ্য হয়। আর ঘুরতে ঘুরতে একদিন তারা সেই রাজপ্রাসাদের সামনেই এসে হাজির হল, যেখানে তাদের ফেলে দেওয়া মেয়েরাই এখন রাজত্ব করছে। দুই বোন কিন্তু এক নজরেই তাদের বাবা মাকে চিনে ফেলে। তখন মরিয়ম তাদের জিজ্ঞেস করল, তোমরা কি তোমাদের ফেলে আসা অতীতকে চিনতে পারছো? এই প্রশ্নটা শুধু তাদের পরিচয় জানতে চাওয়ার জন্য ছিল না, এটা ছিল সেই ভয়ঙ্কর দিনগুলোর মুখোমুখি দাঁড়ানোর একটা মুহূর্ত। দেখুন, তাদের কাছে কিন্তু সব সুযোগ ছিল প্রতিশোধ নেওয়ার, কিন্তু তারা তা করেনি। তারা বলল, আমরা তোমাদের মতো নিষ্ঠুর হতে পারব না। এটা তাদের বাবা মায়ের নিষ্ঠুরতার থেকে অনেক বড় একটা জবাব ছিল, তাই না? এটা ছিল তাদের নৈতিক শক্তির পরিচয়। আর তাদের এই ক্ষমা করে দেওয়ার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে পুরো গল্পটার আসল শিক্ষা। গল্পটা আমাদের এটাই শেখায় যে আল্লাহ যাকে সম্মান দিতে চান তাকে জঙ্গলের কাটাগাছের ভেতর থেকেও তুলে এনে রাজসিংহাসনে বসাতে পারেন। মানে নিয়তি আর ভালো গুণ থাকলে কোনো নিষ্ঠুরতা বা হতাশাই মানুষকে আটকে রাখতে পারে না। এই গল্পটার শেষে আমাদের মনে একটা প্রশ্ন রেখে যায়, প্রকৃত ক্ষমা কি অতীতকে ভুলে যাওয়া, নাকি অতীতকে মনে রেখেও একটা ভালো পথ বেছে নেওয়া? এই প্রশ্নটা নিয়েই আজকের মতো আলোচনা শেষ করছি।